সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল সনি বাংলা টেলিভিশন দেখছেন, তাদেরকে আমি মোহাম্মদ মতিউর রহমান জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের সনি বাংলা টিভির অনুষ্ঠানের অনুষ্ঠান অর্থ বাণিজ্য শিল্প। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন বীমা শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার স্যার। জনাব কামরুল হাসান খন্দকার স্যার, আমাদের অর্থ বাণিজ্য শিল্প অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে শুভেচ্ছা। সনি বাংলার সকল দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার প্রথম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আপনার আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি সনি বাংলা টিভির পক্ষ থেকে। তা আমাদের জন্য শুভেচ্ছা রইল। আমাদের এই অর্থ বাণিজ্য শিল্প, এটি সুপ্রিয় দর্শক, এই অর্থ বাণিজ্য শিল্প অনুষ্ঠান আমাদের প্রতি সোমবার বিকেল 5টার দিকে শুরু হয়ে থাকে। আমরা চেষ্টা করি আমাদের বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন বিষয়, বীমা খাতের বিষয়, ব্যাংকিং সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে এই পর্যায়ে আমাদের, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার স্যার। আজকে আমাদের অর্থ বাণিজ্য শিল্প অনুষ্ঠানের বিষয় বীমার সম্ভাবনা বাংলাদেশে। স্যার, আমরা বেশ কিছু প্রশ্নমালা দিয়ে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি। আশা করি আজকে একটি ফলপ্রসূ অনুষ্ঠান আমরা করতে পারবো। বাংলাদেশে আমি যে বিষয়টা আপনার সাথে আলাপ করতে চাচ্ছি, প্রথমে আপনি জানেন এখন আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে চলাচল করছি, বিশ্ব বাজারে একটা অর্থনৈতিক মন্দা চলছে, আমরা বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আপনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষতার সাথে। এই করোনাকালীন সময় কিভাবে কাজ করছেন যদি একটু স্যার আমাদেরকে আপনি বলতেন। অসংখ্য ধন্যবাদ মতিউর রহমান সাহেব আপনাকে। যে প্রসঙ্গটা আপনি এনেছেন, প্যান্ডেমিকের মধ্যে আমরা সারা বিশ্ব, বাংলাদেশ না শুধু সারা বিশ্ব, আজকে আমরা একটা অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত দুই দিক থেকে আমরা একটা বিপর্যয়ের মুখোমুখি আছি। এই বিপর্যয়ে টোটাল অর্থনৈতিক ইন্ডাস্ট্রিটা, টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রথমত হুমকির সম্মুখীন হয়েছে, সাথে সম্মুখীন হয়েছে মানুষের স্বাস্থ্যগত বিষয়গুলো। জীবন এবং জীবিকার যুদ্ধে আমরা এখন আছি। জীবন বাঁচবে নাকি জীবিকা বাঁচবে, বাংলাদেশের বাইরে নয়। ইতিমধ্যে যে বিষয়টা হয়েছে আপনারা দেখেছেন যে সারা বিশ্ব প্রথম যখন করোনা বিশ্বকে আক্রমণ করে এবং ক্রমান্বয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বাংলাদেশে যখন ছড়িয়ে পড়ে, প্রথম দিকে যে ধরনের একটা প্যানিক ছিল এই প্যান্ডেমিক নিয়ে, সে প্যানিকটা আমাদের এখন কিছুটা কাটিয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনাতে যে ধরনের ব্যবস্থাপনা ছিল করোনা মোকাবেলার জন্য, যে লকডাউন ব্যবস্থা বা হোম অ্যারেস্ট ব্যবস্থাগুলো, এগুলোতে দেখা গেছে যে দেশের অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তো এভাবে তো একটা দেশ, একটা সমাজ, একটা অর্থনীতি চলতে পারে না। দ্যাটস ওয়াই মানুষকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে একটা মধ্যবর্তী জায়গা আসতে হয়েছে। করোনা হয়তো করোনার জায়গাতেই আছে, কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই করোনার জায়গায় রেখে কিন্তু আমরা মাঠে নেমে পড়েছি। বাংলাদেশও প্রায় 2 মাস থেকে 2.5 মাসের মতো ফুললি লকডাউনে আমরা ছিলাম, যেটা সাধারণ ছুটির আওতায়। ধরতে গেলে 31শে মে থেকে সরকার আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে, তারপর আমাদের কর্মজীবনে, পেশা জীবনে সীমিত আকার থেকে শুরু করে ধীরে ধীরে স্বাভাবিক আকারও আসার জন্য একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি সরকারি বিভিন্ন ব্যবস্থাপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেশকে আগে বাঁচাতে হবে, দেশের অর্থনীতিকে বাঁচতে হবে। তা আজকে আমরা যারা লাইফ ইন্স্যুরেন্স আছি বা যারা ইন্স্যুরেন্সের পেশার সাথে আছি, আমাদের এই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্যান্ডেমিকের কারণে। আর বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের জন্য। আমরা তো ইন্স্যুরেন্স মানুষের সাথে ব্যবসা করে থাকি। আপনি জানেন যে গত 3 মাসে প্যান্ডেমিকের সময় সারা বিশ্বের মতো বাংলাদেশও কর্মসংস্থানহীন হয়েছে বহু মানুষ। প্রায় 70 লক্ষর উপর মানুষ বেকার হয়েছে বা তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সে বিচ্ছিন্ন হয়েছে। কেউ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যম ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, চাকুরিজীবী,
তো এই যে একটা মাছ পিপল যখন আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে আমাদের টোটাল দেশের অর্থনীতিতে হামলা হয়েছে। আমাদের দেশে একটা বিষয় বুঝতে হয় যে আমাদের সামাজিক ব্যবস্থাপনায় পরিবার প্রথায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমা দেশগুলির মতো আমাদের দেশের সামাজিক বা পারিবারিক প্রথা নয়। ওখানে প্রত্যেকে কিন্তু যার যার ইনকাম শেষে করে, প্রত্যেকে কিন্তু একটা আর্নার। তো বাংলাদেশে পরিবারে দেখা যায় একজন ইনকাম করেন, চারজন পাঁচজন তার উপর ভরণ পোষণ থাকে। তো আমাদের 1 কোটি মানুষ যদি ইনকামলেস হয়ে যায়, তাহলে 1 কোটি পরিবার কিন্তু ইনকামলেস হয়েছে। তো এটা একটা বিশাল বিপর্যয় আমাদের অর্থনীতির জন্য। তো এটার একটা সরাসরি ব্যাড ইফেক্ট পড়েছে জীবন বীমার উপরে। এর একটা বড় অংশ কিন্তু জীবন বীমার সাথে প্রায় আমরা বলে থাকি 25 থেকে 30 লক্ষ কর্মী কর্মকর্তা মাঠ পর্যায়ে আছে। এখন বীমা যারা করে থাকেন, সঞ্চয় করার পরে বীমা করে থাকেন, বাংলাদেশে যেহেতু এখনো বীমার অবকাঠামোটা ওইভাবে দাঁড়ায়নি, মানুষকে উদ্বুদ্ধ করে বীমাটা করাতে হয়, সেহেতু সঞ্চয়ের উদ্বৃত্ত একটা অংশ গিয়ে খরচের পরে যে অংশটা থাকে সেটা বীমাতে আমরা কনভার্ট করে থাকি। এই প্যান্ডেমিকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে, মানুষ ঢাকা শহর থেকে বাড়িতে চলে গেছে, তার নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, সবতে তার সঞ্চয় বন্ধ হয়ে গেছে। আর যেখানে সঞ্চয় বন্ধ হয়েছে সেখানে সে বীমা করার চিন্তা ভাবনাটা, বীমা করার প্রবণতা তো তার মধ্যে নাই হয়ে গেছে। তো এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে যেমন বীমা শিল্প, আরেকদিকে সরাসরি আমার বীমা কর্মীরা যারা মাঠে আছে, ওনারা বীমা করতে যেতে পারছেন না। আমার বিশাল বড় একটা অংশ বেকার হয়ে গেছে। তো সবকিছু মিলে আমরা ক্রাইসিসটা উত্তরণের পথে যাচ্ছি। আমরা এফেক্টেড হয়েছি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মারাত্মকভাবে আমরা এফেক্টেড হয়েছি এবং এখান থেকে আমরা কাটিয়ে উঠতে হবে। এটা আমাদের করোনার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আমরাও ইনশাল্লাহ আশা করি যে বীমা কোম্পানি বা ব্যাংকিং সেক্টরে এবং অন্যান্য অর্থনৈতিক সেক্টরে আমাদের যেই ক্ষতি হয়ে গিয়েছে এই বৈশ্বিক মহামারী করোনার জন্য, আমাদের সরকারের এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ বীমা শিল্পের সূত্র আপনি জানেন, আপনি দীর্ঘদিন বীমা কোম্পানির সাথে জড়িত আছেন, আপনি জানেন বাংলাদেশ বীমা শিল্পের সূত্রপাত স্বাধীনতা পরবর্তী 1973 সালে সাধারণ বীমা এবং জীবন বীমা কর্পোরেশন নামে আপনার 1973 সালের 14ই মে এই দুটি কর্পোরেশনকে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের বাংলাদেশ বর্তমানে বিশ্ব বীমা শিল্পের বাজারে 66তম অবস্থানে অবস্থান করছে। আমাদের ব্যাপক জনগোষ্ঠীর হারে আমাদের মানে আমাদের অবস্থান এটা কিন্তু একেবারে নগণ্য। এটার ব্যাপারে স্যার আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। এই যে 66তম অবস্থানে আছে বীমা শিল্প বাংলাদেশের সারা বিশ্বের তুলনাতে, এটা আসলে মূলত হয়েছে বীমার পরিধিকে কেন্দ্র করে হয়তো এই মানটা পরিমাপ করা হয়েছে। 20 কোটি মানুষের দেশ, এই দেশ প্রায় 18 থেকে 20 কোটি মানুষ। এর মধ্যে পূর্ণাঙ্গ বয়স বা বীমা করার যোগ্য, ইন্স্যুর করার মতো মানুষ আছে 10 থেকে 12 কোটি। সেই জায়গায় আমরা বলি যে আমাদের 5% কাভারেজের মধ্যে হয়তো বা আছে। এর মধ্যে বিশাল বড় একটা অংশ মানুষ বীমার সাথে সম্পৃক্ত নয় বা বীমা করার জন্য উৎসাহিত নয়। তাদের মধ্যে অ্যাওয়ারনেস নাই বীমা কেন করবে, কেন করতে হবে। তো অবকাঠামো জনিত কারণে আজকে আমরা পিছিয়ে আছি। এই 66 থেকে একদিন হয়তো আমরা আরো নিচে উঠে আসবো, উপরের দিকে একদিন 20-এ আসবো, 15-তে আসবো, একদিন হয়তো 1-2-তে চলে আসবো, টপ 10 আমাদের অবস্থান চলে আসবে। কিন্তু আসতে গেলে যে বিষয়টা আগে আসতে হবে, বীমার যে উপকারিতা, বীমার যে প্রয়োজনীয়তা, ব্যক্তিগতভাবে আমাকে বুঝতে হবে এবং আমি বুঝার জন্য জনগণ হিসাবে এখানে রাষ্ট্রের একটা মস্ত বড় ভূমিকা আছে। আমি সবসময় একটা ছোট্ট উদাহরণ সবসময় বিভিন্ন সমাজে দিয়ে থাকি যে রাস্তায় আমি যে আইন মানি বা আমার মধ্যে যার প্রয়োজনীয়তা ক্রিয়েট হয়, এটা কিন্তু রাষ্ট্রের একটা 95% ভূমিকা ওখানে রাষ্ট্রের থাকে, সরকারি ব্যবস্থাপনা থাকে। যে আমি একটা রাস্তায় হাঁটছি বা রাস্তায় গাড়ি চালাচ্ছি, রাজপথে আমি স্পিড কত মাপে যাব, কোথায় গিয়ে আমাকে থামতে হবে, এগুলো কিন্তু রাস্তায় সরকার ব্যবস্থাপনা করে রেখেছে। যে এই রাস্তায় গেলে আমাকে ওয়ান ওয়েতে ঢুকতে হবে, এই রাস্তায় ঢুকলে আমাকে স্পিড 40-এর উপরে উঠা যাবে না, এখানে গেলে ট্রাফিকের লাল সিগন্যাল পরে আমাকে থামতে হবে। তাহলে আমি কোথায় কত গতিতে চলবো, কোথায় আমাকে থামতে হবে, কত মিনিট থামতে হবে, এই নির্দেশনাগুলো কিন্তু রাষ্ট্রের অবকাঠামোতে তৈরি করে দেওয়া আছে বলেই আমাকে এই আইন মানতে বাধ্য হচ্ছে। আর যিনি আইন মানবেন না তিনি বেআইনের জায়গা পথে হাঁটছেন। আমি
বিমার বেলাও আমি একই কথা বলবো, বিমার যে প্রয়োজনীয়তা তৈরি করার জন্য এখানে রাষ্ট্রের সরাসরি ভূমিকাটা থাকা দরকার সবার আগে, জনগণের মধ্যে এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, প্রয়োজনীয়তা তৈরি করার জন্য। বিশাল জনসমষ্টিকে যদি বিমার আওতায় আনতে চাই, আমাদের মধ্যে যদি বিমার প্রয়োজনীয়তা তৈরি করতে হয়, বিভিন্ন সেক্টরে বিমাকে বাধ্যতামূলক করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে। যেমন আমরা সবচেয়ে বড় কথা বলি যে রাষ্ট্রীয় যে পরিবহন ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা যতগুলি জায়গায় আছে, যেমন রেলপথ আছে, বাস পথ আছে, বিমান পথ আছে, লঞ্চ পথ আছে, বিশেষ করে বাংলাদেশে যে 4টা পথ আছে বাধ্যতামূলক ভাবে যে যাত্রী সাধনকে বিমার আওতায় আনা হয়, যে শর্ট টাইম বিমা, টাউন পলিসি গুলো, যে ট্রেনের টিকিট কাটলেই ওনাকে বিমার জন্য কাভারেজে আসবেন, লঞ্চের টিকিট কাটলে বিমা কাভারেজ আসবে। তখন আমরা মাছ পিপল কিন্তু সারাক্ষণই কোনো না কোনো ভাবে যানবাহন মুভ করছি। তখন আমি এই জায়গায় বিমা দেখতে দেখতে আমি কিন্তু বিমাতে অভ্যস্ত হয়ে যাব। তখন বুঝবে যে রাষ্ট্র চাচ্ছে তার জনগণ বিমা কাভারেজের মধ্যে থাকুক। আমার স্কুলে বাচ্চা ভর্তি হতে হচ্ছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাধ্যতামূলক রাষ্ট্র করে দেয়, বলে দেয়, দেখেন একটা কিন্ডারগার্টেন স্কুলে যদি বাচ্চা ভর্তি করাতে যায় প্লে গ্রুপে, মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা আমাদের খরচ হয়। বিভিন্ন খাতে ওরা আপনি দেখবেন একটা স্লিপের মধ্যে ধরিয়ে দেয় ডোনেশন, তারপরে ডেভেলপমেন্ট কস্ট, অমুক কস্ট। আমার মনে আছে আমাদের ছোটবেলায় আমি সরকারি স্কুলে পড়তাম, বিলেজ স্কুলে ক্লাস 7-এ পড়তাম, 60 টাকা বেতন ছিল। 6-এ পড়তাম 6 টাকা ছিল, দুপুরবেলা নাস্তা দিত। ভর্তি পাস করার পরে ক্লাস 9 থেকে 10-এ উঠবো, আমার জানা মতো কোনোদিনও টিউশন ফি দিইনি, কোনোদিন কিছু। এখন এক ক্লাস থেকে আরেক ক্লাস উঠতে নতুন করে ভর্তি হতে হয়। নানাবিধ ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে কস্টিংটা বেড়ে গেছে। তা আমি যদি 5-6 হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারি বা প্রতি বছর আমি রিনিউ করতে পারি আমার ভর্তিটাকে, সে জায়গায় যদি মাত্র 50-100 টাকা যদি প্রিমিয়াম দিয়ে আমার ওই বাচ্চার লাইফটাকে কাভারেজ আনতে পারে, যে শিক্ষা গ্রুপ ইন্স্যুরেন্স প্রত্যেকটা স্কুলের বাচ্চারা কাভারেজের মধ্যে থাকবে, বাধ্যতামূলক যদি রাষ্ট্র বলে যে তুমি তোমার বাচ্চাকে ভর্তি করাতে গেলে তোমার এখানে গ্রুপ ইন্স্যুরেন্স থাকতেই হবে, তখন আমি প্যারেন্টস হিসেবে আমি বাচ্চাকে যখন ভর্তি করাবো, প্রতিদিন কোনো না কোনো প্যারেন্টস কিন্তু মারা যাচ্ছে, কারণ ও বাচ্চা কিন্তু কাভারেজের মধ্যে আছে, ওর শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হবে না। আমি ড্রাইভিং লাইসেন্স আমার জন্য বাধ্যতামূলক গাড়ি চালাতে গেলে, তা আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যদি বলে যে তুমি লাইসেন্স পাবা একটা শর্তে, তোমার লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে। তুমি মোটরসাইকেল কিনতে পারবা একটা শর্তে, তুমি গাড়ি কিনতে পারবা একটা শর্তে, তোমার লাইসেন্স থাকতে হবে, এই লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে। তুমি বিদেশ যাবা একটা শর্তে, তোমার লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে। এইভাবে তুমি লাইসেন্স করবা, ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট করবা, তোমার লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে। রাষ্ট্র যদি পুরো দেশের মানুষকে যদি এইভাবে অবকাঠামো উন্নীত ভাবে বিমার আওতা আনার জন্য বাধ্যতামূলক করে দেয়, তখন মানুষ কিন্তু বাধ্য হবে ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আসতে। তখন আমাদের মধ্যে সচেতনতা বাড়বে, অ্যাওয়ারনেস বাড়বে। আমাদের এই অবস্থানটা যে যে কথা বলেছেন 66তম 66তম আমরা জায়গায় পজিশনে আছি, সর্বোচ্চ আমরা এখানে আরো অনেক উপরে উঠে আসবো। সেক্ষেত্রে আমাদের অবস্থান আরো শক্তিশালী হবে, দেশের মানুষ জীবন বীমা কাভারেজের মধ্যে আসবে, দেশের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হবে, দেশটা নিরাপদ হবে। জি, ধন্যবাদ জনাব কামরুল হাসান খন্দকার স্যার আপনাকে। আসলে সত্যিকার অর্থে আপনি যেটা বললেন যে আপনার বাংলাদেশে যে পরিবহন খাত যেগুলো আছে, আপনার রেল রেল বা আপনার সড়ক, বিমান, আপনার ওই টিকিট ক্রয় করতে গেলেই বিমা বাধ্যতামূলক করা হোক। বিমা বাধ্যতামূলক করা হলে আমরা এই অবস্থান থেকে অনেক উপরে উঠে আসবো। তাছাড়া আমরা অর্থনৈতিকভাবে আরো সুদৃঢ় মানে হব। আপনি সুন্দর ইভেন মতিউর সাহেব, আমি একটু প্রসঙ্গটা যোগ করে, এই যে যেমন বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে অবশ্যই বিমার আওতায় আনা দরকার বাধ্যতামূলক ভাবে। সরকার যদি বলে যে আমি টোটাল, গভর্নমেন্ট নিজে তার টোটাল সরকারি এমপ্লয়ি গুলিকে গ্রুপ ইন্স্যুরেন্স আওতায় নিয়ে আসবে, তখন ওনার পরিবারে উনি যখন, আমি একজন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আমি ডিপ্টি সেক্রেটারি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি একজন সেকশন ইনচার্জ, আমি যে পদে থাকি না কেন, আমি ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আছি, তো ইন্স্যুরেন্স একটা অ্যাওয়ারনেস ওর মধ্যে ক্রিয়েট হবে। তখন উনি ব্যক্তিগতভাবে সরকারিভাবে কাভারে যাচ্ছেন, ওনার ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য, তখন উনি বলবে যে আমি প্রাইভেটে যাই, আমি ওখানে একটা ইন্স্যুরেন্স করিয়ে নিই। তখন উনি বাধ্য হবেন। টোটাল রাষ্ট্রকে একটা রাষ্ট্র কাঠামোতে আসতে হবে। শুধু একজন চেঁচিয়ে বা একটা অবস্থান থেকে এটা কখনোই সম্ভব না। এটার বিস্তার যদি আপনি সর্বস্তরে করতে চান, এখানে সবার আগে এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে। জি, অবশ্যই স্যার, আমরাও আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। রাষ্ট্রকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, বা ইন্স্যুরেন্সটাকে যদি আমরা সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করতে পারি, তাহলে আমাদের বীমা খাত সুদৃঢ় হবে, আমাদের দেশের অর্থনীতি আরো সুদৃঢ় হবে। এটা অবশ্যই আপনার সাথে আমিও একমত। আপনার সুন্দর আপনি বলেছেন আসলে সত্যিকার অর্থে যেটা প্রয়োজন। আমি আরেকটা বিষয় আপনার সাথে
অ্যাড করব। আপনি জানেন যে বীমা খাতকে আরো সুদৃঢ় করার জন্য, বীমা খাতকে আরো উন্নত করার জন্য সরকার ইতিমধ্যে চিন্তা করেছে যে ব্যাংক কর্মকর্তারা বীমা বিক্রয় করবে, ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দেওয়া হবে। এই ব্যাংক ইন্স্যুরেন্সটা আসলে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত বলে স্যার আপনি মনে করেন? এটা এটা একটা নতুন কনসেপ্ট, নতুন হলো কিন্তু আমি আমার ব্যক্তিগত কনসেপ্টটা দিচ্ছি। এক একজনের আমার চেয়ে অনেক বিজ্ঞ লোকেরা আছেন, এই ইন্ডাস্ট্রিতে আরো অভিজ্ঞ লোকেরা আছেন, আমার সিনিয়ররা আছেন। মতের ভিন্নতা আসতেই পারে। মতের ভিন্নতার অর্থ এই নয় যে ওখানে অন্য কিছু একটা। আমি আমার পার্সোনাল একটা কনসেপ্ট দিচ্ছি, আমি এটাকে খুব পজিটিভলি দেখতে পাচ্ছি। ব্যাংকিং এজেন্সিশিপ, আমি যেমন পার্সোনাল একজন এজেন্টকে দিয়ে আমি ব্যবসা করাচ্ছি, মানে আমি ব্যক্তি যখন এজেন্ট হতে পারবে, ব্যাংক কেন এজেন্ট হতে পারবে না? এই দেশে কিন্তু ব্যাংকের একটা ভালো অবস্থান তৈরি হয়ে গেছে মানুষের কাছে প্রতিষ্ঠান হিসাবে, যে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকের একটা অ্যাকসেপ্টেন্স মানুষের মধ্যে তৈরি হয়েছে। এই দেশে লাইফ ইন্স্যুরেন্স অ্যাকসেপ্টেন্সটা ওভাবে তৈরি হয়নি। আপনি দেখেন, আমি আমি কথা বলেছি অনেকের সাথে, আমি অনেক শিল্পপতির সাথে কথা বলেছি। আমি বললাম যে আপনার টোটাল ইন্ডাস্ট্রিটা বা আপনার বিজনেসটা ইন্স্যুরেন্স কাভারেজ করা, আপনি নিজের কোনো ব্যক্তিগতভাবে নেই। মানে আমি বললাম আপনার একটা গাড়ি আছে, আপনার গাড়িতে ইন্স্যুরেন্স কাভারেজ করা, আপনি নিজের কেন নেই? উনি নিজের জন্য মনে করেন না কখনো। তো উনি কিন্তু মোটরসাইকেল চালাচ্ছেন, রাষ্ট্র বলছে যে তুমি বাধ্যতামূলক, তুমি গাড়ি বের করতে হলে তোমার মোটরসাইকেল ইন্স্যুরেন্স থাকতে হবে, উনি করাচ্ছেন কিন্তু নিজের জন্য করাচ্ছেন না। যিনি মোটরসাইকেল উপরে বসে চালাবেন, আমি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা মোটরসাইকেল ইন্স্যুরেন্স করাচ্ছি, কিন্তু আমি উপরে যিনি বসে আছি উনি অমূল্য, ওনার মূল্য কিন্তু 1.5 লাখ টাকা না। তো ওনারটা বাধ্যতামূলক না। এই যে দেখেন একটা কন্ট্রাডিক্টরি কথা, এখানে মতের ঐক্য আছে। দ্যাটস আমার প্রশ্ন হচ্ছে যে যে প্রশ্নটা আপনি করেছেন, আমি আমি বলতে চাচ্ছি যে আমার এজেন্সিশিপের এক্সপানশন হচ্ছে। আমি আগে মানুষকে দিয়ে এজেন্সিশিপ দিয়েছি, এখন ব্যাংক নিজে এজেন্ট হবেন, ব্যাংকের মাধ্যমে পলিসি সেল হবে, এতে খরচটা কমে আসবে। আমি মনে করি কস্টিংটা অনেক কমে আসবে। জাস্ট অ্যাজ লাইক অ্যাজ, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আমি বোধহয় বুঝাতে পারবো যদি আমি ভুল করে না থেকে থাকি। আমরা লটারির টিকিট বিক্রি করি, লটারির টিকিট কিন্তু একটা, কিন্তু আমরা ক্রিকেটের টিকিট বিক্রি করি, দেখেন আপনি ব্যাংক কিন্তু এজেন্ট হয়। প্রাইজ বন্ড বিক্রি হয়, ব্যাংকের মাধ্যমে প্রাইজ বন্ড পাওয়া যায়। সরকারের বন্ড বিক্রি হয় ব্যাংকের মাধ্যমে, ব্যাংক ওখানে এজেন্ট, সেলিং এজেন্ট। আমরা ক্রিকেট আজকে ওয়ার্ল্ড কাপ টিকিট বিক্রি হবে, তো দেখা কোনো একটা ব্যাংকে আপনি এজেন্ট ছিলেন, ওখানে ব্যাংকে গেলে টিকিটটা পাওয়া যায়। ঠিক ব্যাংক কিন্তু ওখানে একটা এজেন্ট, ওনার রোল প্লেটা হচ্ছে সেলিং এজেন্ট। তা আমার একজন রহিম করিম যদি মধু যদি সেলিং এজেন্ট হতে পারে ইন্স্যুরেন্সের, ওয়াই নট ব্যাংক? এতে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে। আমি মনে করি তখন মাচ পিপল এখানে ইনভলভ হবে, দেশের জনগণ বৃদ্ধি হবে। এখানে একটা কোশ্চেন হয়তো দাঁড়িয়ে যায়, যেটা আপনি হয়তো করেছেন, যে বেকার সমস্যাটা আসবে কিনা, এতে কি অন্য, আমি আমি সেটা মনে করি তখন প্রতিযোগিতা আসবে, বীমার কোয়ালিটি বাড়বে, মানুষের মধ্যে প্রয়োজনীয়তা বাড়বে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আর যখন গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, আমাদের এই 20 কোটি মানুষের যে জনগণ, আগ্রহ বেড়ে যাবে। আমি মনে করি এটা পজিটিভ হবে, খুব ভেরি মাচ পজিটিভ হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে ব্যাংক ইন্স্যুরেন্সে এটা আমরা এখনো অতটা অভ্যস্ত না, এবং ইতিমধ্যে আপনার আইডিআরে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটি একটি খসড়া চূড়ান্ত করেছে। আপনার সরকারকে ইতিমধ্যে দিয়েছে বা বাংলাদেশ ব্যাংককে দিয়েছে খসড়াটা। হয়তোবা সরকারি নীতি নির্ধারক যারা যারা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকে তারা বিষয়টি চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে আরো বেশ কিছু রাষ্ট্র, আমি বলি আপনাকে, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তারা কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে ভালো করেছে এবং তাদের অর্থনৈতিক ভাবে তারা অনেক এগিয়ে গিয়েছে। আমি এখানে যে বিষয়টা আপনার সাথে একটা বিষয় আমি বলবো, যদি ব্যাংক ইন্স্যুরেন্সটা যদি ব্যাংকাররা যদি বীমা সেল করে, আমাদের বাংলাদেশে বীমাটা কিন্তু এখনো বাধ্যতামূলক নয়। আপনার সাধারণ বীমা বাধ্যতামূলক, জীবন বীমা বাধ্যতামূলক নয়। এখন এই অবস্থায় যদি ব্যাংক কর্মকর্তারা যদি বীমাটা বিক্রয় করে, তাহলে আমাদের উন্নয়ন কর্মকর্তা যারা বীমা কর্মী, লক্ষ লক্ষ যে বীমা কর্মীরা জড়িত আছে, তারা কি বেকার হয়ে পড়বে কিনা, এই বিষয়টা স্যার একটু আপনি বলবেন। আমি আমি মতো সাহেব, এই বিষয়ে আমি শঙ্কিত নই, আমি মোটর শঙ্কিত নই। আমি মনে করি যে তখন ব্যাংক যখন আপনি আহ বীমা বিক্রয়ের বিষয়ে ইনভলভ হবেন, তখন ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা আসবে, ইন্স্যুরেন্স কোয়ালিটিটা বাড়বে, মানুষের আগ্রহ বাড়বে। এখন আমি যে যে মানুষগুলো এখন বীমা শিল্পের সাথে সম্পৃক্ত আছে, যাদেরকে নিয়ে ভয় পাচ্ছি যে ওরা বেকার হয়ে যাবে কিনা, ওরা কত পোর্শন মার্কেট দখল করে আছে।
আগে সেটা খেয়াল করতে হবে। ওরা টোটাল ইন্স্যুরেবল মার্কেটের মধ্যে মাত্র 5% দখল করে আছে, তাহলে 95% খালি আছে। কিন্তু এখন অন্য একটা সেক্টর এই এজেন্সিশিপ আসার কারণে যদি আমার 95% মার্কেট, আমার কাস্টমার যদি বেড়ে যায়, মানুষের গ্রহণযোগ্যতা যদি বেড়ে যায়, তখন আমার ওই 5% পিপল কিন্তু 95% মার্কেটে রেডিমেড ঢুকে যেতে পারবে। আমি মনে করি বেকারত্ব একটু বাড়বে না, বরং আরো আসবে। মানুষের মধ্যে আরো এই পেশা মানুষ আসবে, ভয় পাওয়ার কোনো কারণে। কারণ আমার তো মার্কেটটা অনেক বড়, এই জন্য আমি শঙ্কিত নই। হয়তো বুঝার কারণে, ভুল বুঝার কারণে হয়তো বা মনে হচ্ছে যে এখানে ব্যাংক যদি ইন্স্যুরেন্সে চলে আসে তাহলে আমাদের হয়তো বেকারত্ব বাড়বে, বাট এটা আমার পারসেপশন থেকে আমি বলছি যে বেকারত্ব হবে না, হওয়ার সুযোগ নেই, বরং আরো ওর স্কোপটা বেড়ে যাবে, সেলিং স্কোপ বেড়ে যাবে। তখন সে আরো প্রতিষ্ঠিত হবে এবং তার চাকরিটার গুরুত্ব বাড়বে, তার চাকরির ডিগনিটি বাড়বে বলে আমি মনে করি, যেটা এখন এই মুহূর্তে নেই। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আসলে খুব সুন্দরভাবে বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সনি বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান অর্থ বাণিজ্য শিল্প। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার স্যার, যিনি বীমা শিল্পে দীর্ঘদিন যাবৎ জড়িত, এক উজ্জ্বল বীমা নক্ষত্র, অনেকদিন যাবৎ বীমা কোম্পানির সাথে যুক্ত আছেন। স্যার, আমি আপনার কাছে এই বিষয়ে আরেকটা বিষয় আমি এটার সাথে যুক্ত করব, ব্যাংক ইন্স্যুরেন্সটা, যেটা যে বিষয়ে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন। সত্যিকার অর্থে ব্যাংক ইন্স্যুরেন্স কনসেপ্টটা এটা এখনো আমরা অতটা ক্লিয়ার নয়। যখন ব্যাংক ইন্স্যুরেন্স আসবে তখন আমরা আরো ক্লিয়ার হব। এবং সরকারি নীতি নির্ধারক যারা আছেন তারা অবশ্যই বিষয়টা চিন্তা করবেন যে যাতে আবার বেকার সমস্যা না বেড়ে যায়। আপনি সুন্দর বলেছেন, যেমন যদি 25% বাংলাদেশের মানুষ যদি 25% বা 25 ভাগ বীমাকৃত হয়ে থাকে, তাহলে 75 ভাগ এখনো বাকি আছে। সেই বিশাল বীমা গোষ্ঠীকে একত্রিত করার জন্য ব্যাংক ইন্স্যুরেন্স প্রয়োজন আছে। এটা যদি আমাদের সত্যিকার অর্থে অর্থনীতির জন্য, আমাদের বীমা খাতের জন্য যদি সুপ্রসন্ন হয়, তাহলে আমিও মনে করি যে এটা অবশ্যই প্রয়োজন আছে। আমি স্যার একটু অন্য বিষয়ে আপনার কাছে এখন জানতে চাবো, যেমন বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, বিভিন্ন ব্যাংক আছে আপনি জানেন। এই ব্যাংকগুলো কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের যখন তারা জয়েন করে বা তারা যখন চাকরি নেয়, তখন আলাদা ট্রেনিং ইনস্টিটিউটে তাদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমাদের বীমা খাত শুরু থেকে দেখে এসেছি, এখন বর্তমান সরকার বীমা খাতকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। আপনারা যারা বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আছেন, তারাও বিভিন্ন ভাবে বীমাকে কিভাবে আপডেট করা যায় আপনারা সেভাবে চিন্তা ভাবনা করছেন। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, ব্যাংক কর্মকর্তাদের জন্য তাদের জন্য আলাদা ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু বীমা কোম্পানিগুলোর তেমন কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই। সেই জন্য আপনার দক্ষ বীমা কর্মী প্রশিক্ষণ নিয়ে কিন্তু আসতে পারছে না। এই ব্যাপারে স্যার কিছু একটা বলেন। ট্রেনিং ইনস্টিটিউট আমাদের আছে, আপনারা জানেন ইতিমধ্যে আইডিআর থেকে একটা প্রজ্ঞাপন আছে, নীতিমালা আছে, আইন আছে, যা আমাদের মূলত ব্যাংকিং ইন্স্যুরেন্সের জন্য কিন্তু সরকারের ব্যবস্থাপনায় 3টা পোস্ট আছে, এজেন্ট, ইউএম এবং বিএম। এবং এরা লাইসেন্সধারী এজেন্ট এবং এমপ্লয়ার অফ এজেন্ট যারা আছেন, এবং এদেরকে ট্রেনিং দেওয়ার পরে আপনি জানেন যে এগুলো সরকারি ফি দিয়ে লাইসেন্স নিতে হয়। এরা তো একজন বীমা কর্মী, কিন্তু সরকারের লাইসেন্সধারী কর্মী, কিন্তু এজেন্ট সে। আর তাকে ওই এজেন্সির লাইসেন্স পেতে গেলে তাকে 72 ঘন্টার একটা ট্রেনিং তাকে নিতে হয়, 72 আওয়ার্স মিনিমাম। এই জায়গা থেকে আইডিআর এর অত্যন্ত সুস্পষ্ট নীতিমালা আছে, পদক্ষেপ আছে বিভিন্ন। আমরা সেই জায়গায় আমরা এজেন্টদেরকে এবং এমপ্লয়ার এজেন্টদেরকে আমরা আগে এই ট্রেনিংটা দিই। আমাদের আইডিআর এর নির্দেশিত ইন্স্যুরেন্স বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশিত কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওদের মাধ্যমে আমরা এই ট্রেনিং গুলো করে থাকি। যেখানে কথা আছে একটু আপনি যেটা বলেছেন, আমি যদি সেটা বুঝে থেকে থাকি, আমাদের বিআই আছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আছে, ওখানে ইন্স্যুরেন্সের উপর যথেষ্ট ডিপ্লোমা দেওয়া হয়, যথেষ্ট লেখাপড়া করা হয়, আরো হায়ার ডিগ্রি ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি গুলোতে ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আছে, কিন্তু ইন্স্যুরেন্সের যারা রিসোর্স হিসেবে আসছেন, মাঠ পর্যায়ে কর্মী বা দাপ্তরিক কর্মী, ওদের যে প্রফেশনাল ট্রেনিং, আপনাকে আগে দেখতে হবে যে আমার এই পেশা কারা আসছে, কোন শ্রেণীভুক্ত লোকেরা আসছে। ব্যাংকের সাথে আপনি কম্পেয়ার করেছেন, ব্যাংকে ঢুকার সময় যে ছেলে পেলেগুলো, যারা ঢুকছেন ব্যাংকে, যারা ঢুকছেন
ওদের কোয়ালিটি, ওদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তাদের প্রফেশনাল স্কিলনেস এবং আমার বীমা শিল্পের মাঠ পর্যায়ে যারা বিশেষ করে আসছেন তাদের স্কিলনেসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমার আমার এখানে টোটাল এই বীমা শিল্পের সাথে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছেন এরা 100% কমিশন বেসড। এই কমিশন বেসড হওয়ার কারণে যদি আইডিয়া, আমি এই জায়গায় একটা এসএসসি পাস একটা ছেলেকে দিয়ে আমি কত দূর এগোতে পারি? আমার এখানে বীমা পেশা আসার জন্য আমাদের সামাজিকভাবে এখনো সেই ধরনের ডিগনিটি ক্রিয়েট হয়নি, আগ্রহ তৈরি হয়নি। আমাদের এই এই পেশাতে যখন ওই ঘুরে ফিরে আমাকে আবার আগের জায়গায় যেতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে বীমার শিল্পটাকে প্রতিষ্ঠিত না হবে, জনগণের মাঝে প্রয়োজনীয়তা তৈরি না হবে, যতদিন পর্যন্ত আগ্রহ না বাড়বে ততদিন পর্যন্ত এই পেশাটাও অনাগ্রহ হিসেবে থাকবে। আর পেশা যতদিন অনাগ্রহ হিসেবে থাকবে, একটা ছেলেকে যদি প্রথমে জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হতে চাও, সেগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, বিভিন্ন এখন আরো অনেক প্রফেশনাল, কিন্তু কেউ বলবে না যে আমি ইন্স্যুরেন্স, এই যে আমি নিজে এখন আজকে এই জায়গায় বসে আছি, আমার কিন্তু প্ল্যান ওয়াইজ আমি এই জায়গায় আসিনি, আমি কোনোদিন এখানে আসতে চাইনি। আমার ছেলে মেয়েকে আমি জিজ্ঞেস করছি তোমরা কি এই পেশা আসবা, সে আমাকে অন্য পেশার কথা বলে, কেন আসতে চায় না, মানে পেশাটাকে নিরাপদ বোধ করছে না, সম্মানিত বোধ করছে না, প্রয়োজন বোধ করছে না। এই অবকাঠামোগুলো যখন দাঁড়াবে তখন প্রফেশনাল লোক তৈরি করার জন্য আমাদেরকে সেই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তবে এটা পর্যাপ্ত নয়, কোনোভাবেই নয়। এখন সরকার কিন্তু চেষ্টা করছে যে আইডিআর এর মাধ্যমে সারা বাংলাদেশে বীমা মেলা হচ্ছে, জনগণের মধ্যে বীমা সচেতনতা বাড়াচ্ছে, আইডিআর অনেক পদক্ষেপ নিচ্ছে বীমা সচেতনতা তৈরি করার জন্য, পেশা আসার জন্য। ইভেন আমরা চেষ্টা করছি যে আমরা কেরিয়ার মেলা করছি, আমরা বিভিন্ন জায়গায় করছি, আমরা চেষ্টা করছি যে আজকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলি থেকে যেসব ছেলে পেলেগুলি বেরিয়ে আসছে বিবিএ করে, এফবি করে, তারা যাতে বীমা পেশাটাকে চয়েস করে নিয়ে আসার জন্য, কিন্তু এসে এদেরকে এনে কন্টিনিউ করতে পারি না। এরা কিছুদিন পরে মাইগ্রেট হয়ে যায়, অন্য পেশায় চলে যায়। যে অবকাঠামোটা দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত আমরা এই জায়গায় ভালো লোক পাবো না। তবে আপনার যে কোশ্চেন সেটা হলো যে পর্যাপ্ত ট্রেনিং ছাড়া এবং সুস্পষ্ট সুদক্ষ প্রশিক্ষণ ছাড়া আমরা হিউম্যান রিসোর্স এখানে ভালো তৈরি করতে পারবো না, এবং এটা আমাদের অত্যন্ত প্রয়োজন আছে, ভালো মতো প্রয়োজন আছে। এবং আমি মনে করি বিআইএ যেটা আছে ইন্স্যুরেন্স একাডেমি, এর একে আরো বড় এক্সপানশনে যাওয়া দরকার এবং ফ্যাকাল্টি আরো বাড়ানো দরকার, একাডেমিক কার্যক্রম বিস্তৃত করা দরকার, এবং বিভাগীয় পর্যায়ে এদের শাখা থাকা দরকার আছে আমি মনে করি। কারণ আমাদের কর্মী কর্মকর্তারা একদম ছোট লেভেলে থাকে, বাড়ি থেকে বসে কাজ করে, প্রচুর মহিলারা কাজ করেন, এরা কিন্তু ঢাকায় এসে অবস্থান করে কাজ করতে পারবে না। অন্তত বিভাগীয় শহরগুলিতে যদি বিআই এর শাখা থাকে, সিলেট, তাহলে ওখানে ট্রেনিং গুলি নিতে পারবে, অথবা প্রাইভেট সেক্টরে না হয়ে আইডিআর এর সরাসরি তত্ত্বাবধানে, যেন ব্যাংকগুলির ইনস্টিটিউট থাকে, বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আলাদা থাকে, এই ধরনের বাধ্যতামূলক ভাবে যদি প্রত্যেকটা কোম্পানিতে একটা, যেমন এখন বলা আছে যে অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট থাকতেই হবে, আইডিআর থেকে নির্দেশনা আছে যে একটা প্রত্যেকটা কোম্পানি অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট থাকতে হবে। আইডিআর থেকে যদি সরকার থেকে যদি বলা হয় যে প্রতিটা কোম্পানিতে বাধ্যতামূলক ট্রেনিং ডিপার্টমেন্ট থাকতে হবে, ট্রেনিং ম্যানুয়াল থাকতে হবে, ট্রেনিং মডেল থাকতে হবে, তাহলে আমরা ওইগুলোতে বাধ্য হব এবং আমাদের লোকবলগুলি পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে এখানে আসবে। আর প্রশিক্ষিত জনবল মানেই হচ্ছে সুন্দর প্রোডাকশন, এর কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আসলে সত্যিকার অর্থে ট্রেনিং এর বা প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষ বীমা সেক্টর গড়ে উঠবে, এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য ট্রেনিং এর প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে। তা আমি একটা বিষয় আপনার সাথে একটু আমি বলবো, আরেকটা বিষয় আমি জানতে চাবো যে বীমা কোম্পানি যেমন ব্যাংকিং সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক কর্মকর্তাদের একটি বেতন কাঠামো নির্ধারণ আছে, কিন্তু আমাদের বীমা সেক্টরে কমিশন ভিত্তিক যারা কাজ করে, আপনার বেতন কাঠামোটা এখনো বিভিন্ন কোম্পানির এক হয় নাই, বা আইডিয়ার থেকেও তেমন কোনো সুনির্দিষ্ট নীতিমালাও আসে নাই। এটাও কি একটা কারণ হতে পারে? যেমন ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে বা মেয়ে বীমা কোম্পানিতে সাথে যদি যুক্ত হয়, তাহলে সে কি পাবে, সে আসলে কতটুকু পাবে কিনা, কমিশন বেস হওয়ার জন্য সে কাজ করছে না, ব্যাপারটা কি এরকম? স্যার আপনি যদি একটু বলেন। আমি আপনাকে বলছি কমিশন বেস এজেন্সি কমিশনটা কিন্তু প্রত্যেকটা মার্কেটিং জায়গায় আছে, আপনি ওষুধ কোম্পানিতে যান সেখানে কিন্তু আছে কমিশন, কিন্তু কমিশনটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে নিশ্চয়তা।
যে আমি এই পেশায় আসতেছি, যে আমার নিশ্চয়তাটা কতটুকু। যেহেতু বাংলাদেশের এখানে সেলিং নিশ্চয়তা কম, মানুষ এই দেশে বীমা কম করে, একটা ভালো ছেলে বা একজন লোক এই এই পেশায় এসে কিন্তু সে মনে করে যে আমি এখানে ভালো নিশ্চয়তা নাই, আমার ইনকামের নিশ্চয়তা নাই। এই সোর্স অফ ইনকামটা কি বেতন আকারে আসবে না কমিশন আকারে আসবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে আগে তার সার্টেনিটিটা চাচ্ছে, সিউরিটিটা চাচ্ছে, সে অ্যানসিওর হতে চাচ্ছে তার পেশা সে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা। এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে অবকাঠামো দরকার, সে অবকাঠামোটা আমাদের এখন ইনকামটা বেতনও হতে পারে, কমিশন হতে পারে। তো মজার বিষয় হচ্ছে যে কমিশনটা কিন্তু ইনকামের জন্য বেতনের চেয়ে অনেক বেশি হায়ার। এখন যারা আছেন ওরা এক একজন যারা ভালো করছেন, বেতন পেলে হয়তো 15-20 হাজার টাকা বেতন পেতেন, কিন্তু কমিশনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু আনসার্টেন, ওনার সার্টেনিটি নাই, নিশ্চয়তা নাই। নিশ্চয়তা অনেকগুলি থেকে নাই, যে কথাগুলো আমি এখন অন এয়ারে ওভাবে সরাসরি বলতে আমার অনেক আছে। সবকিছু মিলে আমাদের আগে নিশ্চয়তা তৈরি করতে হবে, কেরিয়ারের নিশ্চয়তা। কেরিয়ারের নিশ্চয়তা তৈরি হলেই আমার মনে হয় এখানে আম, দক্ষ লোকবল তৈরি হবে, দক্ষ লোকবল এখানে আসবে, শিক্ষিত জনবল এখানে আসবে, এবং ইন্ডাস্ট্রিটা আরো আরো বেশি ডেভেলপ করবে। জি, ধন্যবাদ জনাব কামরুল হাসান খন্দকার স্যার। আসলে আপনি সুন্দর ভাবে আপনি বলেছেন বীমা খাতকে কিভাবে উন্নত করা যায়, বীমা খাতকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আপনার আমরা আরো কিছু প্রশ্ন, আরো দু একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাবো। যেহেতু আজকে আপনি দীর্ঘদিন আপনি বীমা কোম্পানির সাথে যুক্ত আছেন, অনেকদিন যাবৎ বিভিন্ন কোম্পানিতে দায়িত্বশীলের সাথে আপনি আপনার কর্ম পরিচালনা করে আসছেন। এখন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনি জানেন আমাদের বাংলাদেশ ডিজিটালের দিক থেকে অনেক এগিয়ে গেছে, অনলাইনে অনেকভাবে বিভিন্ন সেক্টরে এগিয়ে গিয়েছে। বীমা সেক্টরটা কিন্তু এখনো অনলাইন বেস এখনো অতভাবে তৈরি হয়নি। বীমা সেলটা বা বীমা কোম্পানিগুলোকে টোটাল ভাবে অনলাইনে করার কতটুকু প্রয়োজন বলে বর্তমান প্রেক্ষাপটে আপনি স্যার মনে করেন? এখন ডিজিটালের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, দেশ দিন দিন আধুনিক হচ্ছে, আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। মানুষ এখন ওয়ান বাটন ক্লিক সার্ভিস পেতে অভ্যস্ত, ওয়ান ডেস্ক সার্ভিস পেতে অভ্যস্ত। মানুষ অ্যাপস এর মাধ্যমে সব তথ্য পেয়ে যায়, হাতে একটা মোবাইল থাকলে সে পুরো পৃথিবীটাকে হাতের কাছে পেয়ে যায়। মানুষ এখন গুগলে ঢুকে হার্ভার্ডের ইউনিভার্সিটি লাইব্রেরিতে ঢুকতে পারছে, যে কোনো বই সে পেয়ে যাচ্ছে। সোজা কথা, তথ্য প্রযুক্তির যুগ, মানুষের হাতে তথ্য থাকে, হাতে প্রযুক্তি থাকে। আমরা যদি বীমা শিল্পটা সে তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে থাকি, তা আমরা পিছিয়ে পড়বো। দ্যাটস ওয়াই আমাদের টোটাল প্রযুক্তি নির্ভর আমাদের সার্ভিসটা হতে হবে। প্রযুক্তি নির্ভর আমাদেরকে সেবার মানগুলোকে দাঁড় করাতে হবে। প্রত্যেকটা কোম্পানি আমার জানা মতে অটোমেশনের আওতায় আছে, যমুনা লাইফ ইন্স্যুরেন্স অটোমেশনের আওতায় আছে, এবং এটা দিন দিন আরো ডে বাই ডে বাড়ছে। আমাদের কথা হচ্ছে তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে সেবাটাকে দরগোড়ায় নিয়ে যেতে হবে, গ্রাহকের হাতে নিয়ে চলে যেতে হবে, যাতে স্মুথ বোধ করে। এই ডিজিটাল প্রযুক্তির যুগে এসে আহ, এর বিকল্প নেই। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যারা যারা এখন একটু পিছিয়ে আছে, প্রত্যেকটা জায়গায় 100% অটোমেশন আওতায় আসতে হবে, এবং আসছে। এবং এই ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, পরামর্শ আছে। একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার প্যাকেজ আমার জানা মতো আইডিয়া এটা করছেন, এবং এই বিষয়ে ওনাদের পদক্ষেপ হাতে নিয়েছেন। একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি সফটওয়্যার প্যাকেজ যদি আইডিয়ার পক্ষ থেকে সাবস্ক্রাইব করা হয়, যে আমরা সবাই এটাই ইউজ করব, ওই সিস্টেম আমরা চলবো, এবং এটা লিঙ্ক আপটা সবসময় আইডিয়ার সাথে থাকবে, আইডিয়ারও সারাক্ষণ দেখতে পারবে, গভর্নমেন্টও দেখতে পারবে, বিভিন্ন অথরিটি দেখবো আমরা এখানে বসে বসে কি করছি। সিমিলার সফটওয়্যার পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন আমি আমার মতো চলছে, আপনার আপনার মতো চলছে, ওর কত মতো চলছে। এটাকে একটা ইউনিক একটা সফটওয়্যার আসার জন্য আমার সাজেশন আছে, একটা অটোমেশন আওতায় নিয়ে আসার জন্য আমার একটা ব্যক্তিগত পরামর্শ আমি দিয়েছি। এতে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি দুটাই বাড়বে বলে আমি মনে করছি, এবং আইডিয়ার নিয়ন্ত্রণটা আরো ইজি হয়ে যাবে আমাদের প্রতি। আমি ব্যক্তিগতভাবে চাই ইন্ডাস্ট্রিটা সুনিয়ন্ত্রিত হোক, এবং সরকারের আইডিআর এর একেবারে হাতের মুঠোয় থাকুক। কারণ জনগণের টাকায় আমরা ব্যবসা করি, জনগণকে বীমা দিতে হবে, দাবি পূরণ করতে হবে, এই যেগুলো যাতে নিশ্চয়তা থাকে,
সেই জায়গা সুকঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই অটোমেশনের কোনো বিকল্প নেই। ধন্যবাদ স্যার। আমরাও চাই অনলাইন ভিত্তিক যতগুলো ইন্স্যুরেন্স, যতগুলো ব্যাংক বলেন বা বীমা কোম্পানি যেগুলো এখনো অনলাইন হয়নি বা অটোমেশন হয়নি, আমরাও আশা করব অতি দ্রুত এগুলো অটোমেশনের আওতায় আসে, যাতে আপনি যেভাবে বললেন বীমাটাকে একবারে মানুষের দোর গোড়ায় অথবা মানে হাতের মুঠোয় যেন নিয়ে আসা যায়, সেই ব্যাপারে আপনি বললেন, এটা আমরাও আশা করব। আমি আমাদের আসলে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। একটি প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি যেরকম আপনি অনেক আগেই আপনি এই অনুষ্ঠান শুরুর পূর্বে আপনি বলেছেন যে একজন স্কুল ছাত্র বা ছাত্রী যখন ভর্তি হয় তখন তাদেরকে বেশ কিছু টাকা দিতে হয় এবং ওই টাকার খাতগুলো থাকে টিউশন ফি এত, কম্পিউটারের জন্য খরচ এত, মিলাদের জন্য এত, বিভিন্ন খাতে টাকা নিয়ে থাকে। ঠিক সেইভাবে বীমার খাতের জন্য স্কুল কর্তৃপক্ষের উচিত বা গভর্নমেন্টের একটা নীতিমালা করে দেওয়া দরকার, যাতে বীমা খাতের জন্য টাকা একটা প্রিমিয়াম নেওয়া যায়, যাতে সেই বাচ্চাটা বীমার আওতায় আসতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমি যে প্রশ্নটা আপনি করবো, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে উনি শিক্ষা বীমাকে বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যে ঘোষণা করেছেন শিক্ষা বীমাকে বাধ্যতামূলক করার জন্য, এবং স্কুল শিক্ষার্থী যারা তাদের জন্য শিক্ষা বীমা করার জন্য বা স্টুডেন্ট যারা তাদের জন্য শিক্ষা বীমা করার জন্য। কিন্তু এখনো আমরা সেটার ব্যাপারে কোনো প্রজ্ঞাপন বা সেটার ব্যাপারে কিন্তু এখনো কোনো নীতিমালা আইডিয়ার থেকে বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এখনো কিন্তু পাইনি। তো এই শিক্ষা বীমার ব্যাপারে আসলে কি দরকার আছে কিনা বা এই ব্যাপারে কতদূর কি হলো, সেই ব্যাপারে স্যার একটু যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ মথুর সাহেব, প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন। আমি অত্যন্ত মানে গর্ববোধ করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বীমা পরিবারের কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বীমা শিল্পের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। বীমা পরিবারের কন্যা হয়ে, বীমা পরিবারের প্রধানমন্ত্রী হয়ে উনি আমাদের ইন্ডাস্ট্রির নিজের একজন মনে করি, এবং উনি নিজে সরাসরি নিজের মনে করছেন এই বীমা শিল্পটাকে। উনি এককভাবে অনেকগুলো বিষয়ে চাচ্ছেন এবং অন্যদেরকেও চাওয়া ছাড়ছেন যে বীমা ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় উঠে আসুক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নেতৃত্বে এবং দিক নির্দেশনায় আমাদের অবকাঠামো আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে এবং আরো সুদৃঢ় হবে। বাংলাদেশের বীমার অবস্থানটা আরো শক্তিশালী হবে, জনগণের সুফলটা আরো অনেক অনেক বেশি পাবে। শিক্ষা বীমাটা তারই একটা অংশ। শুধুমাত্র শিক্ষা বীমা না, পরিবহন বীমা, শিক্ষা বীমা, কৃষি বীমা, ক্যাটেল বীমা, যতগুলো এগ্রো বেসড যতগুলো বীমা আছে সবগুলোকে আস্তে আস্তে কিন্তু মানুষের যতগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সবগুলোকে বীমার আওতায় নিয়ে আসতে হবে। এর মধ্যে হচ্ছে শিক্ষা বীমা একটা ভাইটাল পয়েন্ট। একটা বাচ্চার, একটা শিক্ষার্থীর, ছেলে হোক মেয়ে হোক, ওই যে শুরুতে আমি বলেছি যে কথাটা আমার প্রথম বক্তব্য ছিল, এটা শিক্ষা বীমাকে নিয়ে করা ছিল। যে এই যে আমাদের কয়েক লক্ষ স্টুডেন্ট আছে, 1-1.5 কোটি স্টুডেন্ট আছে ক্লাস 1 থেকে শুরু করে, এবং এর মধ্যে সচ্ছল কতটুকু আছে, অসচ্ছল কতটুকু আছে, বহু লোক শুধু টাকা পয়সার অভাবে ঝরে যাচ্ছে। আজকে যদি সরকার শিক্ষা বীমাটাকে বাধ্যতামূলক করে দেয় যে স্কুল ভিত্তিক শিক্ষা বীমা করতেই হবে, এটা ইন্ডিভিজুয়াল না, এটা গ্রুপ এডুকেশন করতে হবে। একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যেরকম তার শ্রমিকদেরকে গ্রুপ বীমার আওতায় নিয়ে আসতেছে, এই এডুকেশন পলিসিটা ইন্ডিভিজুয়াল পলিসি আকারে না, আমার পরামর্শ হচ্ছে এটাকে গ্রুপ এডুকেশন পলিসির আওতায় নিয়ে আসতে হবে। টোটাল ঢাকা ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের মাধ্যমে গ্রুপ কাভারেজের মধ্যে থাকবে, এডুকেশন কাভারেজের মধ্যে থাকবে। একটা প্রাইভেট ইউনিভার্সিটি, একটা প্রাইভেট স্কুল, একটা সরকারি স্কুল, যে বাচ্চা যে স্কুলে পড়বে, যে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়বে, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, যেখানেই পড়বে, ওই কর্তৃপক্ষের মাধ্যমে সে গ্রুপ কাভারেজে চলে আসবে। এতে প্রিমিয়ামের অংশটা অনেক কম হবে, বাট বেনিফিটের অংশটা অনেক বড় হবে। এটা আমি মনে করি সরকার অচিরেই অন্তত দুটা খাতকে খুব ইম্পর্টেন্স দিয়ে, গুরুত্ব দিয়ে দুটা খাতকে বীমার আওতা নিয়ে আসছে, 2 থেকে 3টা খাতকে। একটা হলো শিক্ষা খাতকে, দ্বিতীয় হলো পরিবহন খাতকে, গণপরিবহন খাতকে, সকল যাত্রী যাতে কাভারেজের মধ্যে থাকে। আমার তো অসুবিধা, আমি ঢাকা চিটাং রোডে সোহাগ পরিবহনের একটা টিকিট কাটতেছি 1250 টাকা দিয়ে,
ওখানে আমি 1300 টাকা টিকিটের দাম হলো, আমি জিজ্ঞেস করবো না তুমি আমাকে 1300 টাকা কেন নিচ্ছ? এখন কি আমি জিজ্ঞেস করি 1250 টাকা কেন নিচ্ছ? আমি মনে করি এটা টিকিটের দাম। ওখানে যদি এখন 50 টাকা ওখানে প্রিমিয়ামটা অ্যাড করে সে 1300 টাকা নেয়, আমি কিন্তু ঠিকই চিটং যাবো। আমার 50 টাকার জন্য আমি কাভারেজে চলে আসি। আল্লাহ না করুক একটা দুর্ঘটনা হলে আমি আমার ফ্যামিলি কাভারেজটা পাবে। আজকে আমি আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাচ্ছি, আজকে আমি টিউশন ফি দিচ্ছি, আমার ইউনিভার্সিটিতে প্রতি টিউশন ফিতে আমার বাচ্চার জন্য 40,000 50,000 টাকা করে 2 মাস পরে পরে দিতে হচ্ছে। ওখানে যদি আর 1,000 টাকা বাড়তি দিই, আমি কি বাচ্চার লেখাপড়া বন্ধ করে দিব? 40,000 টাকার জায়গায় যদি 42,000 টাকা দিই, আমার 2,000 টাকা যদি আমি গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিই আমার বাচ্চার এডুকেশনের জন্য, আমি মেন্টালি ফ্রি থাকবো। চালা না করুক, আমি যদি মরে যাই আমার বাচ্চার লেখাপড়াটা কন্টিনিউসলি চলবে, ইন্স্যুরেন্স কোম্পানি চালাবে, পাশ করে বেরিয়ে আসবে, আমার পরিবারটা বেঁচে যাবে। বিশাল বড় জনসমস্যা এটা। সেকেন্ড থিং হলো আমি বলতে চাচ্ছি, যেহেতু আমাদের একটা, আপনার মাধ্যমে আজকের এই জায়গায় আমি এসে বলছি যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, এই কথাটা বারবার বলছি, অনেকে বলে ভোটার আইডি কার্ড, এটা আসলে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডটা বলা হচ্ছে 18 বছর বয়স শেষে করার জন্য, ইদানিং বোধ 2 বছর আগে করছে, 14-15 বছর বা 16 বছর থেকে ন্যাশনাল আইডি কার্ড করা যায়। আমার বক্তব্য হলো যে আপনি 16 বছর বয়সে এসে একটা জনগণকে আইডেন্টিটি দিচ্ছেন, তা আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে সে কি দেশের নাগরিক নয়? তার আইডেন্টিটি কোথায়? আমার দেশের আইডেন্টিটি, নাগরিকত্বের আইডেন্টিটি সার্টিফিকেট পেতে গেলে আমাকে 16 বছর 18 বছর অপেক্ষা করতে হবে কেন? এই ভুলটা কেন করছে সরকার? বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে বাধ্যতামূলক থাকবে, হসপিটালে থেকুক বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক, তার ওই দিনটা শর্ট টাইম বা 1 সপ্তাহের মধ্যে তার ন্যাশনাল আইডি কার্ড করে ফেলতে হবে। এর বাচ্চা মারা গেলে যাবে, তাও জানাবে যে ন্যাশনাল আইডি কার্ড ডেথ। কেন আমি বলছি ন্যাশনাল আইডি কার্ডের কথা? এই জন্য বলছি, একটা প্রত্যেকটা জনগণের যখন জন্মের সাথে সাথে ন্যাশনাল আইডি কার্ড হয়ে যায়, তার একটা রোল নাম্বার পড়ে গেল, একটা আইডি নাম্বার পড়ে গেল। এই আইডি নাম্বারটা আমার সবকিছু। আমি বলতে পারবো আমার দেশের জনগণ কতজন আছে, কে মারা যাচ্ছে, কে জীবিত আছে। আমি দেশের জনগণকে একটা ট্র্যাকিং এ নিয়ে আসতে পারবো। যে ভেহিকেল ট্র্যাকিং যেভাবে বসায়, যে আমার গাড়িতে ভেহিকেল ট্র্যাকিং বসছে, গাড়িটা কোথায় কোথায় ঘুরতেছে আমি এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমার জন্মের সাথে সাথে একটা মানুষের যখন ন্যাশনাল আইডি কার্ড আমি করে ফেলবো, তার নাম্বার দিয়ে আমি কিন্তু তাকে ট্র্যাকিং এ নিয়ে আসতে পারবো। যখন আমি তাকে ট্র্যাকিং এ নিয়ে আসতে পারবো, আইডি দিয়ে আমি তাকে ওই ফ্যাসিলিটিস গুলো দিতে পারবো। আমি তখন তার এই গ্রুপ ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আমি ওকে নিয়ে আসতে পারবো। দেশের কত মানুষ চাকরিজীবী আছে, এই যে সেলসম্যানরা কতজন আছে। এই যে প্যান্ডেমিকে দেখেন, আমরা অনেকগুলো চেয়েছিলাম দেওয়ার জন্য, এটা কি বলে, প্রণোদনা দেওয়ার জন্য। আমরা নির্দিষ্ট আকারে এখন শুধু এই যে প্রাইভেট সেক্টর, ছোট্ট টং দোকানে একটা ছেলে চাকরি করে, একটা ছোট মুদি দোকানে একটা সেলসম্যান আছে 5 জন, তারও তো চাকরি চলে গেছে, সে প্রণোদনা পাবে কিভাবে? সে যেখানে চাকরি করে সরকারের কাছে কি কোনো তথ্য আছে? আমার দেশে কতজন ফকির আছে কোনো তথ্য আছে? আমার দেশের ফুটপাতে ঘুমায় কোনো তথ্য আছে? আমি ওই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে আমি ওই ওই তথ্যের জায়গাটাকে, কন্ট্রোলিং এর জায়গাটাকে আমি ধরে রাখতে চাচ্ছিলাম। আমার সাজেশনটা হচ্ছে সেখানে। তখন আমি বলতে পারবো যে আমাকে কোথায় কোথায় কাভারেজটা দিতে হবে, কোথায় গিয়ে আমাকে যেতে হবে। আমি সেটা বলতে শিক্ষার কাভারেজ, পরিবহনের কাভারেজ, এবং সকল শ্রমজীবীদেরকে, সকল কৃষক শ্রেণীদেরকে, সকল শ্রমজীবীর মধ্যে আপনার এই ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করেন এরাও হতে পারেন, সেলসম্যান হিসেবে চাকরি করেন এরা হতে পারেন। তখন একটা নীতিমালা তৈরি করে ওদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি কাকে কাভারেজটা দিব। এই 3টা শ্রেণীকে, শিক্ষা, পরিবহন এবং সকল শ্রমজীবীকে ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যে আনতে হবে। এটা আমার আপনি শুধু শিক্ষা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, আমি সাথে আমি আরো দুটো যোগ করলাম। আমি আপনার প্রশ্ন উত্তরটাকে একটু এক্সপান্ড করলাম। আমি আশা করি যে আমার দীর্ঘ করার জন্য আপনি কষ্টবোধ করেননি। আমি এটাকে আরো বড় আকারে আমি দেখতে চাচ্ছি, এবং এটার জন্য আমি বলতে চাচ্ছি যে সরকার এটাকে বাধ্যতামূলক করা উচিত, উচিত এবং উচিত। জি, ধন্যবাদ জনাব কামরুল হাসান খন্দকার স্যার। আসলে সত্যিকার অর্থে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যেই উত্তরগুলো দিয়েছেন, সেটা অবশ্যই আমাদের নীতি নির্ধারক যারা বাংলাদেশ সরকারের বা ঊর্ধ্বতন যারা আছে, তারা এটা অবশ্যই চিন্তা ভাবনা করবে। শিক্ষার সাথে আমিও আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। শিক্ষার সাথে আপনার পরিবহনকে এবং শ্রমজীবী যারা এদের, সকল শ্রেণীর শ্রমজীবী, এই 3টা শ্রেণীকে নিয়ে আসতে হবে। জি, সকল শ্রেণীর যারা শ্রমিক, এদেরকে সবাইকে যদি বীমার আওতায় নিয়ে আসা যায়, বীমা সমৃদ্ধশালী হবে, পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাব। তা আজকে আমাদের সময় একেবারে আসলে শেষ হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের সনি বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান অর্থ বাণিজ্য শিল্প। আমাদের সাথে যুক্ত এখনো আছেন আমাদের আজকের সম্মানিত অতিথি
যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার স্যার। স্যার, আপনি এতক্ষণ আপনার অভিজ্ঞতার আলোকে সুন্দর কথামালা দিয়ে আজকে অনুষ্ঠানটি সাজিয়েছেন। সনি বাংলা টিভির কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মতিউর রহমান সাহেব, আপনি আমাকে আজকে অনুষ্ঠানে অতিথি করেছেন, সেজন্য ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে, দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা এটা আমাদের অনুষ্ঠানটা আপনি রেকর্ডেড দেখবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চতুর্থ প্রজন্মের অত্যন্ত অন্যতম একটা ভালো কোম্পানি। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণকে বলবো, যমুনা লাইফের সাথে থাকবেন। প্রথমত বলবো, বীমার সাথে থাকবেন। প্রত্যেকটা মানুষের যাতে একটা বীমা থাকে, আপনার পরিবারকে বীমা কাভারেজের মধ্যে আসবেন, নিরাপত্তার মধ্যে নিয়ে আসবেন। আর বীমা কাভারেজের মধ্যে আসার পরে আমি আপনাকে বলবো যে আপনার প্রথম চয়েসটা যাতে যমুনা লাইফ হয়। অত্যন্ত ভালো কোম্পানি, যমুনা লাইফের সাথে থাকবেন, সনি বাংলার সাথেও থাকবেন। সবাই ভালো থাকেন, সবার প্রতি জি ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা করি এবং দোয়া করি যাতে আপনার নেতৃত্বে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্রুত এগিয়ে যায়। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান অর্থ বাণিজ্য শিল্প। আবার আগামী সপ্তাহে প্রথম সোমবার সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি মোহাম্মদ মতিউর রহমান আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।